আজকে যেটা শুরু করব নিউটনের গতিসূত্রের টানা রিকশার গতি। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ একজন লোক একটা রিকশাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি কি বল প্রয়োগ হচ্ছে সেগুলো আগে জানবো। লোকটা মাটির উপরে, এই যে এইখানে লোকটা পা দিয়ে মাটির উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে পি। তাহলে পি হচ্ছে মাটির উপর প্রযুক্ত বল। আর হচ্ছে প্রতিক্রিয়া বল, মাটি লোকটার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। ওই আর কে যদি দুটো উপাংশে বিভক্ত করি তাহলে আর এর দুটো উপাংশ হবে, একটা হবে উল্লম্ব এবং একটা অনুভূমি উপাংশ। উল্লম্ব উপাংশ এন, উল্লম্ব উপাংশ এন লোকটার যে ওজনটাকে প্রতিনিধিত্ব করবে। ওজনটা নিচের দিকে কাজ করে, সেই ওজনটাকে প্রতিনিধিত্ব করবে। আর এফ অনুভূমিক যে উপাংশ সেটা লোকটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে আর এর যে দুটো উপাংশ সৃষ্টি হচ্ছে সেই দুটো উপাংশের কাজ হচ্ছে একটা অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশ বস্তুর ওজনকে প্রতিনিধিত্ব করবে, আর অনুভূমিক উপাংশ লোকটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এফ হচ্ছে এক্ষেত্রে বল প্রয়োগ হচ্ছে। এবার আরো কি কি বল এখানে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো দেখব। লোকটা এই ঠেলা গাড়িটাকে সামনের দিকে এই যে হাত দিয়ে টি বল দিয়ে ঠেলছে। তাহলে মানে লোকটার দ্বারা গাড়িটার উপরে, টানা গাড়িটার উপরে প্রযুক্ত, টানা রিক্সার উপর প্রযুক্ত বল টি হলে রিক্সাও লোকটার উপরে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে উল্টো দিকের টি। অর্থাৎ টি হচ্ছে এক্ষেত্রে টানা গাড়ি দ্বারা লোকটির ওপর প্রযুক্ত বল। তাহলে টি হচ্ছে টানা গাড়ি দ্বারা লোকটার উপর প্রযুক্ত বল। এই টি লোকটা এফ বল দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর টি বল পেছন দিকে গাড়িটা লোকটাকে পেছন দিকে টানার চেষ্টা করছে। তারপরেও লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং লোকটার ভর যদি M1 দিই, M1 হচ্ছে মানুষটার ভর, আর M2 হচ্ছে রিক্সার ভর। তাহলে মূলত লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুটো বলের দ্বারা। একটা বল এফ যেটা লোকটা সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর একটা বল টি যেটা বস্তুটাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা লোকটাকে পেছনের দিকে ঠেলছে। এক্ষেত্রে এই টিটার উদ্ভব হচ্ছে এই টি এর দ্বারা। এই টিটা কি? এই টিটা হচ্ছে লোকটা হাত দিয়ে যে বল প্রয়োগ করে রিক্সাটাকে টানার চেষ্টা করছে, রিক্সাটাও ঠিক তাহলে উল্টো দিকে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে উল্টো দিকে একটা বল প্রয়োগ করছে টি। তাহলে যদি আমি লোকটির ক্ষেত্রে করি, তাহলে লোকটির ক্ষেত্রে দুটো বল প্রয়োগ হচ্ছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে টি। এফ সামনের দিকে, টি পেছনের দিকে। তারপরে লোকটা এগিয়ে যাচ্ছে, তার মানে কি লোকটার উপরে লব্ধি বলটা কত হবে? এফ মাইনাস টি। তাহলে এই বলের দ্বারা লোকটা সামনের দিকে ধরো ত্বরণ এ সহ এগিয়ে যাচ্ছে, এ হচ্ছে ত্বরণ। তাহলে লোকটার ভর, এটা প্রযুক্ত বল যদি লব্ধি বল হয় তাহলে বলের সমীকরণ হয় ভর ইন্টু ত্বরণ, তাহলে M1A। এবার রিক্সার ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করব। তাহলে রিক্সার ক্ষেত্রে কোন বলটা রিক্সাটাকে সামনের দিকে ঠেলছে? সেটা হচ্ছে টি। এখানে আরেকটা বলও আছে, সেটা হচ্ছে এফ ড্যাশ বল। এফ ড্যাশ বলটা কি? চাকা এবং মাটির মধ্যে ঘর্ষণ বল, যে বলটা পেছনের দিকে কার্যকরী। অর্থাৎ কোনো বস্তুকে যদি আর একটা বস্তুর উপর দিয়ে, মাটির উপর দিয়ে ঠেলে নিয়ে যেতে হয়, তাহলে তাদের মধ্যে, তাদের সংযোগ তলের মধ্যে একটা বল কাজ করে, সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। পরবর্তী চ্যাপ্টার আছে তোমাদের। সেই ঘর্ষণ বলটা যেদিকে বস্তু যাবে তার উল্টো দিকে কাজ করে সবসময়। তাহলে এক্ষেত্রে টি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রিক্সাকে, আর এফ ড্যাশ এটা পেছনের দিকে পেছনের দিকে টানার চেষ্টা করছে। তাহলে তারপরেও যদি গাড়িটা সামনের দিকে এগিয়ে যায়, তাহলে লব্ধি বলটা কত হবে? এক্ষেত্রে লব্ধি বলটা হবে টি মাইনাস এফ ড্যাশ। এবং এই লব্ধি বলের দ্বারা
গাড়িটা সামনের দিকে, রিক্সাটা সামনের দিকে যাচ্ছে, তাহলে তার ত্বরণ, লোকটা যেমন ত্বরণ এ নিয়ে যাবে, তাহলে গাড়িটাও তো ত্বরণ এই সহ যাবে, তাহলে এম টু এ। তাহলে এখান থেকে আমরা যদি বের করি টি সমান এফ মাইনাস এম ওয়ান এ, এই টি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, এই টি এর মানটা আমি এদিকটায় বসিয়ে দিচ্ছি, তাহলে হবে এফ মাইনাস এম ওয়ান এ মাইনাস এফ ড্যাশ সমান হচ্ছে এম টু এ। এবার এই এম ওয়ান এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এফ মাইনাস এফ ড্যাশ সমান হচ্ছে এম টু এ প্লাস এম ওয়ান এ। ডান দিকটা বাম দিকে করে নিচ্ছি, তাহলে এ কমন, এম ওয়ান প্লাস এম টু সমান হচ্ছে এফ মাইনাস এফ ড্যাশ, অতএব এ সমান এফ মাইনাস এফ ড্যাশ বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এ হচ্ছে বস্তু সহ রিক্সার ত্বরণ। তো এভাবে অনেক রকমভাবে বিভিন্ন রকমের আলোচনা এরকম করে করা হয়। আর একটা আমি দেখাবো একটু পরেই কপি কলের ক্ষেত্রে। দেখো এক্ষেত্রে এটা একটা টেবিলের মতো আছে, টেবিলের এখানে একটা কপি কল লাগানো আছে চাকার মতো, এখান থেকে সুতো দিয়ে একটা নিচে একটা বস্তু ঝোলানো আছে এই বড় এম, যার ভর, সুতোর সাহায্যে পেছনে আর একটা বস্তু লাগানো আছে ছোট এম। এবার যদি এই বস্তুটার ভর বেশি হয় তাহলে সাধারণত এই বস্তুটা নিচের দিকে যাবে আর এই বস্তুটা ডান দিকে সরবে। আর যদি এরকম হয় যে এই বস্তুটাই অনেক ভারী এবং এটা হালকা হয় তাহলে সাধারণত নামতে চাইবে না। তো আমি এখানে দেখাবো যে এই বস্তুটা, বি বস্তুটা এ ত্বরণ সহ নিচের দিকে নামছে। তাহলে এই বস্তুটার ত্বরণ যদি এ হয়, স্বাভাবিকভাবে সুতোর সাহায্যে কানেক্টেড আছে এ বস্তুটা, তাহলে বি বস্তু ত্বরণ যদি এ হয় তাহলে এটারও ত্বরণ নিশ্চয় অবশ্যই এই হবে। তাহলে এটার উপরে প্রথমে দেখতে হবে এটার উপরে কি কি বল প্রয়োগ হচ্ছে। প্রথমে দেখো বস্তুটার ভর হচ্ছে এম, এখানে আমি ধরে নিচ্ছি যে এম গ্রেটার দ্যান স্মল এম, এই বি বস্তুর ভর বেশি, তাহলে এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে এমজি। আচ্ছা, ওজন নিচের দিকে কাজ করার কারণে এই সুতোতে একটা টানের সৃষ্টি হবে, যে টানটা উল্টো দিকে কাজ করবে সেটা হবে টি। তারপরেও বস্তুটা নিচের দিকে নামবে, তার মানে কি এই বলটা এটার চেয়ে বেশি, যার কারণে নিচের দিকে নামছে। ধরো একটা বস্তু আছে এরকম, এখানে দুটো বল কাজ করছে এফ ওয়ান এবং এফ টু, দুই দিকে দুটো বল কাজ হচ্ছে। এবার বস্তুটা ডান দিকেই যাচ্ছে, এদিকে গতি বস্তুর, তার মানে কি বলতে পারি আমি এখান থেকে এফ ওয়ান হচ্ছে এফ টুর থেকে বেশি। আর যদি এদিকে যেত বস্তুটা বাম দিকে, তাহলে অবশ্যই বলতাম এফ ওয়ান লেস দেন এফ টু, অর্থাৎ এফ টুটা বড়, যার কারণে সে বাম দিকে যাচ্ছে। তাহলে সেম বস্তুটা এ ত্বরণ সহ নিচের দিকে নামছে, তার মানে কি এমজি টি এর থেকে বেশি, তার মানে লব্ধি বল বি বস্তুর উপর, বি বস্তুর ক্ষেত্রে এমজি মাইনাস টি সমান, এটা লব্ধি বল, এবং লব্ধি বলের ক্রিয়া বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, বলের ক্রিয়াতেই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে ত্বরণের, এটা যদি বল হয় টোটালটা, তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর হচ্ছে এম ইন্টু ত্বরণ হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা পেলাম এমজি সমান, এমজি মাইনাস টি সমান এম এ। তাহলে এটা আমি 1 নম্বর দিলাম। এবার আমি এ বস্তুর ক্ষেত্রে করি। এবার দেখো সুতোতে যে টান ছিল টি, সেম টান এদিকেও কাজ করবে, যে টানের দ্বারা বস্তুটা এই বস্তুটা এদিকে সরে আসবে, ডান দিকে সরে যেতে চাইবে। এবার এক্ষেত্রে ঘর্ষণটাকে আমি যদি উপেক্ষা করি, অর্থাৎ ঘর্ষণ বলকে গণনার মধ্যে না নিই, কোথায় ঘর্ষণ, এইখানটায়, এই টেবিলটা এবং এই বস্তুর মধ্যে যে ঘর্ষণ, সেই ঘর্ষণকে আমি এখানে ধরছি না, ঘর্ষণকে গণনার বাইরে ধরছি, ঘর্ষণ উপেক্ষিত। তাহলে টি বলের দ্বারা বস্তুটা সামনের দিকে ডান দিকে এগিয়ে যাবে, তাহলে টি সমান হবে, বস্তুটার ভর হচ্ছে এম আর ত্বরণ যেহেতু দুজনেরই একই হবে এম এ, তাহলে টি এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এম জি মাইনাস এম এ সমান বড় এম এ। এবার এখান থেকে আমি এ এর মানটা বের করতে চাইছি, তাহলে এম জি সমান ছোট এম এ প্লাস বড় এম এ, ডান দিকটা বাম দিকে লিখব, এ ইন্টু এম প্লাস এম সমান এম জি, অতএব এ সমান এম জি বাই এম প্লাস এম। এ হচ্ছে ত্বরণের রাশিমালা। এবার যদি আমাকে বলা হতো যে টি এর মানটা বের করো, তাহলে টি এর মানের জায়গাতে বসিয়ে দিতাম এ এর মানটা,
এম জি বাই এম প্লাস বড় এম, এই মানটা আমাকে বসিয়ে দিতে হতো। এখানে যেটা আমি একটু আগে বললাম যে এখানে যদি আমি ঘর্ষণটাকে উপেক্ষা করি, যদি আমি ঘর্ষণকে গণনার মধ্যে নিতাম তাহলে সমীকরণের কোন জায়গাটায় পার্থক্য আসতো দেখো। প্রথম সমীকরণটা ঠিক ছিল, একই রকম হতো। এইখানে যদি আমি ঘর্ষণকে নিতাম গণনার মধ্যে, যদি আমি এফ ড্যাশ করে নিতাম ঘর্ষণ, তাহলে এখানে আমাকে করতে হতো কি, এই এই সমীকরণটা চেঞ্জ হয়ে দাঁড়াতো টি, মানে সামনের দিকে বল প্রয়োগ করবে টি, পেছন দিকে বল প্রয়োগ করবে এফ ড্যাশ, তাহলে টি মাইনাস এফ ড্যাশ সমান হতো এম এ। অর্থাৎ এই দুটো বলের লব্ধি টি মাইনাস এফ ড্যাশ, তার ফলে বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হতো এম ভর ইন্টু ত্বরণ। এই সমীকরণটা এখানে চেঞ্জ হতো, দিয়ে তারপরে আবার ক্যালকুলেশনটা করতে হতো। এবার হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি, এরকম একটা কপিকল লাগানো আছে, এইদিকে একটা ভর ঝোলানো আছে, এদিকে একটা ভর ঝোলানো আছে। এক্ষেত্রে এই ভরটা হচ্ছে ভারী বেশি, ক্যাপিটাল এমটা বড় ছোট এম এর থেকে, অর্থাৎ বি বস্তুটা বেশি ভারী। তাহলে কি হবে, এ নিচের দিকে নামবে আর এটা উপরের দিকে উঠবে, এভাবে এভাবে নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমি সেম গণনাগুলো করব। তাহলে প্রথমে বি বস্তুর ক্ষেত্রে আমি করি। এবার এটা যেহেতু বাতাসে আছে, অতএব ঘর্ষণটাকে তো এখানে ধরার মধ্যে প্রয়োজনই নাই। বি বস্তুর ক্ষেত্রে দুটো বল প্রয়োগ করবে, একটা হচ্ছে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে আর সুতোর টান উপরের দিকে কাজ করবে। তাহলে এম জি মাইনাস টি, আর এক্ষেত্রে যেহেতু দেখো এ ত্বরণ সহ এটা নামবে, তাহলে সেম এ ত্বরণ সহ এ উপরের দিকে উঠবে, কারণ এই সুতোটা যে স্পিডে যাবে এই সুতোটা তো সেই স্পিডে উঠবে। আর সুতোটা এখানে প্রথমেই বলা হয়েছিল সুতোটা হচ্ছে অপ্রসার্য, মানে সুতোটা যাতে এই টানাটানির কারণে লম্বা না হয়ে যায়। তাহলে এম জি মাইনাস টি সমান হবে এম এ, এটা আমি 1 নম্বর সমীকরণ পেলাম। এবার এ বস্তুর ক্ষেত্রে তাহলে কি হবে, উপরে সুতোর টান টি, নিচে ওজন এমজি, তবুও বস্তুটা যদি উপরের দিকে যায় তার মানে টি বলটা বেশি এমজির থেকে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে লিখতে হবে টি মাইনাস এমজি সমান এম এ, এটা আমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই 1 + 2, তাহলে কি পাবো, এম জি মাইনাস টি প্লাস টি মাইনাস এম জি, বাম পক্ষগুলো যোগ করে দিলাম, সমান এম এ প্লাস স্মল এম এ। তাহলে এইটি কেটে গেল, তাহলে জি ইন্টু বড় এম মাইনাস এম সমান এ ইন্টু বড় এম প্লাস এম। অতএব এখান থেকে আমরা পাবো এ সমান এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি। এই মানটা আমি ত্বরণের পেলাম। এবার আমাকে যদি বলা হতো যে সুতোর টানটা নির্ণয় করো, সুতোর টানের নির্ণয়ের জন্য যে কোনো ফর্মুলাতে, এটাতে হোক বা এটাতে হোক, 1 নম্বরে হোক বা 2 নম্বরে হোক, আমি যদি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমি টি এর মানটা কিন্তু পেয়ে যাব। সেই হিসেবে ধরো আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি এর মান। তাহলে 1 নম্বর সমীকরণে এম জি মাইনাস টি সমান হচ্ছে এম এ, বা এই টিটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম আর এম এটাকে বাম দিকে নিয়ে এলাম। তাহলে এম জি টি সমান ডান দিকে টি থাকবে, এটা হবে এম জি মাইনাস এম এ। তাহলে এম জি মাইনাস এম এ, এম ইন্টু যে মানটা দেওয়া আছে এর, এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি। তাহলে দেখো এম জি এখানেও আছে, এখানে এম জি আছে, কমন নিয়ে নিই প্রথমেই। এম জিটাকে যদি আমি প্রথমে কমন নিই তাহলে 1 মাইনাস এম বাই এম মাইনাস এম বাই এম প্লাস এম। এবার এম জি কমন, তাহলে এখানে এম প্লাস এমটা হচ্ছে লসাগু, তাহলে উপরে হবে এম প্লাস এম মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এম, তাহলে প্লাস এম মাইনাস এম কেটে গেল, তাহলে হচ্ছে 2m হবে। তাহলে 2m এম জি বাই এম প্লাস এম, 2m জি বাই এম প্লাস এম। দেখো এটা আসছে টি এর রাশিমালা, অর্থাৎ টান, সুতোর টানটা কত, 2mm ইন্টু জি বাই এম প্লাস এম। এবার দেখো অঙ্ক একটা দেওয়া আছে, একটি অপ্রসার্য সুতো একটি কপিকলের উপর দিয়ে গেছে, সুতোটি থেকে M2 সমান
100 গ্রাম ভরের একটি ব্লক ঝোলানো আছে, এখানে 100 গ্রাম ভরের একটি ব্লক ঝোলানো আছে। সুতোটি মসৃণ টেবিলের উপর রক্ষিত। M1 সমান 200 গ্রাম ভরের একটি ব্লককে টানছে, মানে এ নিচের দিকে নামছে, এ ডান দিকে আসছে। সুতোর টান ব্লকগুলি ত্বরণ নির্ণয় করতে পারছে। তাহলে এখানেও তাই। এখানে আমি আগে প্রথমে এই বস্তুটার ক্ষেত্রে সমীকরণটাকে নির্ণয় করে নেব। এই বস্তুটা দেখো নিচের দিকে এ ত্বরণ সহ নামছে, তার মানে এর ওজনটা টানের থেকে বেশি, তার মানে এখান থেকে আমরা পাবো M2G মাইনাস টি। আচ্ছা, এখানে নামগুলো দিয়ে দিই। এ, এটা বি বস্তু, তাহলে বি বস্তুর ক্ষেত্রে লিখতে হবে এটার মান হবে M2A। আর এ বস্তুর ক্ষেত্রে যদি আমি করি তাহলে টি সমান হবে M1A। টি এর মানটা ওখানে বসিয়ে দিলে এই সমীকরণটা থেকে পাবো আমি M2G মাইনাস M1A সমান হচ্ছে M2A, বা M2G সমান হবে M1 প্লাস M2 ইন্টু A। অতএব A সমান M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। তাহলে এগুলো সব দেখো, ভরগুলো সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে আমি এখানে এসআই পদ্ধতি আর যাচ্ছি না, সিজিএস পদ্ধতিতে করে নিই। M2 এর ভ্যালু 100 বাই 100 প্লাস 200 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে আমরা জানি 980। তাহলে উপরে 100 বাই নিচে হচ্ছে 300 ইন্টু 980 সমান 980 বাই 3, যেটার মান আসবে 326.7 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে এ এর মান বেরোলো। তাহলে টি এর মান আমরা পেয়ে যাবো এখান থেকে। টি সমান হবে M1A, টানটা বের করতে হবে। M1 মানে হচ্ছে 200 গ্রাম ইন্টু এর মান হচ্ছে, এখানে গ্রামটা লিখিয়ে দিই, 326.7 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার যদি গুণ করি তাহলে পাবো 65,340 ডাইন। তাহলে এই মানটা আমরা পাচ্ছি। এবার যেটা শুরু করব হচ্ছে চলন্ত লিফটের মধ্যে কীরকম প্রতিক্রিয়া হয়। চলন্ত লিফট দেখবা উপরের দিকে যদি ওঠে তাহলে আমাদের নিজেকে ভারী বলে মনে হয়, আর যখন নিচের দিকে লিফটটা নামে তখন আমাদেরকে নিজেকে হালকা বলে মনে হয়। সেটার কারণ কি? তো প্রথমে দেখো, এখানে একটা লিফটের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার ওজন নিচের দিকে কাজ করছে mg। তাহলে লোকটা ওজন দ্বারা, অর্থাৎ ওজনের যে বল সেই দ্বারা মেঝের উপরে বল প্রয়োগ করছে mg। তাহলে মেঝেটাও লোকটার উপরে একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে n। এক্ষেত্রে mg হলো ওজন আর n হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তো আমরা এই লম্ব প্রতিক্রিয়া বলের জন্য নিজেকে ভারী বলে মনে হয়। আমাদের ওজন তো মাটির দিকে কাজ করে, তেমনি মাটিও আমাদের উপর একটা উল্টো প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যার কারণে আমরা নিজেদেরকে ভারী বলে মনে করি। কিন্তু সেম জিনিস যদি আমি শূন্য স্থান বা বায়ু শূন্য স্থানে গিয়ে দাঁড়াই, তাহলে আমার ওজন নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, কিন্তু কোনো পায়ের তলায় কোনো বস্তু না থাকার কারণে আমাদের উপর কেউ প্রতিক্রিয়া বল দিতে পারবে না, যার কারণে আমাদের নিজেকে ভারহীন বা শূন্য বলে মনে হবে, ভার শূন্য বলে মনে হয়। এবার তাহলে দুটো বল কাজ করছে লোকটার উপরে, একটা হচ্ছে ওজন নিচের দিকে আর লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে। এবার আমি ধরে নিচ্ছি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল, দেখো ঊর্ধ্বমুখী লব্ধি বল, এই মানটা আমি ধরে নিচ্ছি এফ। তাহলে যদিও এখন এন সমান এমজি হবে, যখন লিফটটা দাঁড়িয়ে থাকবে, লিফট যখন স্থির, তখন অবশ্যই এন এর মান এমজি এর সমান হবে। কিন্তু যদি লিফট চলাচল করে তাহলে এন এর মান এমজি এর সমান হবে না, কম বেশি হতে পারে। আমি তার জন্য আগে থেকেই ঊর্ধ্বমুখী লব্ধি বলের মানকে এফ ধরে নিচ্ছি। তাহলে ঊর্ধ্বমুখী যেহেতু আমি ধরছি লব্ধি বলটা ঊর্ধ্বমুখী বল, তাহলে এন এর মান আমি ধরে নিচ্ছি প্রথমে যে এন মান বেশি, তাহলে এন মাইনাস এমজি লিখবো এটাকে। এবার আমি বিভিন্ন ক্ষেত্রে এটাকে দেখাবো। প্রথম ক্ষেত্র 1 নম্বর, যখন লিফটটি এ ত্বরণ সহ উপরে উঠছে, লিফট এ ত্বরণ সহ উপরে যাচ্ছে বা উপরে উঠছে, তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে এফ সমান আমরা লিখেছিলাম এন মাইনাস এমজি। তাহলে এই যে বল, এই বলটা তো আমি প্রথমে ঊর্ধ্বমুখী ধরেছি এবং আমি ধরে নিয়েছি লিফটটা উপরের দিকে উঠছে এ ত্বরণ সহ। তাহলে মানুষ সহ
এই পুরো লিফটের যে ভর সেটা এম যদি হয়, মানুষ, যদি আমি লিফটের ভরের কথা বাদ দিচ্ছি, আমি শুধু মানুষের ভরের কথা যাচ্ছি, তাহলে মানুষ যদি লিফটটা এ ত্বরণ সহ উপরে ওঠে, তাহলে মানুষটাও তো এ ত্বরণ সহ উপরে উঠছে। তাহলে মানুষটার উপরে যে লব্ধি বল সেটা কাজ করছে, তাহলে এই বলের দরুন মানুষটারও মধ্যেও ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে সেই ত্বরণটাকে লিখবো কিভাবে? ভর ইন্টু ত্বরণ সমান হচ্ছে এন মাইনাস এম জি। তাহলে অতএব এন সমান হবে এম এ প্লাস এম জি, তার মানে এম ইন্টু এ প্লাস জি। তাহলে দেখো এন এর মান এক্ষেত্রে আসছে এম এ প্লাস এম জি। তাহলে সাধারণত এন এর মান, লম্ব প্রতিক্রিয়ার মান এম জি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে যখন লিফটটা উপরের দিকে ওঠে তখন এন এর মান এম এ প্লাস জি এটা আসছে। অর্থাৎ দুটো, এটা আগে ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা আমার যোগ হচ্ছে। তার মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া বাড়ছে। লম্ব প্রতিক্রিয়ার দরুন আমরা নিজেদেরকে ভারী বলে মনে করি, তাহলে আমাদের কি মনে হবে এক্ষেত্রে? নিজেদেরকে একটু বেশি ভারী বলে মনে হবে, কারণ এম এ তো ছিলই। আমরা এমনি স্বাভাবিক দাঁড়িয়ে থাকা অবস্থাতেও এম এ, এই এম জি যেটা আমাদের ওজন, সেটা উপরের দিকে কাজ, লম্ব প্রতিক্রিয়া সেটা উপরের দিকে কাজ করে, যার ফলে আমাদের ভারী মনে হয়। তার সঙ্গে সঙ্গে এবার এম এটা যোগ হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের লম্ব প্রতিক্রিয়া বাড়ছে, তার মানে আমাদের নিজেকে বেশি ভারী বলে মনে হবে। এবার লিফট যদি নিচে নামে এ ত্বরণ সহ, তাহলে আবার আমি এফ সমান লিখব এন মাইনাস এম জি, যেটা আমি প্রথমেই ধরেছিলাম। এফটাকে আমি ঊর্ধ্বমুখী ধরেছিলাম, এখন লিফটটাও নিচে নামছে এ ত্বরণ সহ, তাহলে মানুষটাও নিচে নামছে এ ত্বরণ সহ। তাহলে সেক্ষেত্রে এই বলটা তো আর ঊর্ধ্বমুখী থাকবে না, এই বলটা তখন নিম্নমুখী হবে। তাহলে নিম্নমুখী হলে আমি ঊর্ধ্বমুখীর জন্য এটাকে এফ ধরে রেখেছি, তাহলে এবার এই বলের জায়গায় বসবে এম এ বসবে, কিন্তু সেটা নিচের দিকে, তার কারণে আমি এটাকে মাইনাস করে দিয়ে এম এ লিখলাম, কারণ এই বলটাকে আমি উপরে ঊর্ধ্বমুখী ধরে রেখেছিলাম, কিন্তু এবার যেহেতু নিচের দিকে নামছে তার জন্য মাইনাসটা বসালাম। তাহলে এন মাইনাস এম জি, অতএব এন সমান এখান থেকে আসবে এম জি মাইনাস এম এ সমান এম ইন্টু জি মাইনাস এ। এবার দেখো, এবার লম্ব প্রতিক্রিয়ার মান এম জি মাইনাস এম এ, অর্থাৎ আগে যেটা সাধারণত দাঁড়িয়ে থাকা অবস্থায় বা স্থির অবস্থায় যে ওজনটা কাজ করে বা লম্ব প্রতিক্রিয়ার মান যেটা এম জি ছিল, তার থেকে আবার বিয়োগ করতে হচ্ছে, অর্থাৎ এবার কমে গেল। তার জন্য যখন কোনো লিফট নিচের দিকে নামে তখন আমাদেরকে নিজেকে ভারহীন বলে মনে হয়। এবার লিফট যদি অবাধে নিচে নামে, অবাধে মানে কি একদম বাধাহীনভাবে, তাহলে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা কি ত্বরণ সহ নামে? জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে এর মানে ক্ষেত্রে জি হবে, তাহলে এম ইন্টু জি মাইনাস জি, তাহলে জিরো। তাহলে এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়ার মান জিরো, তার মানে কি লোকটার লিফটের মধ্যে থাকা ব্যক্তির নিজেকে একদম ভারহীন বলে মনে হবে। এবার লিফটে যদি সমবেগে ওঠানামা করে, তাহলে উপরে ওঠার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এন সমান এম ইন্টু জি প্লাস এ, আর নিচে নামার ক্ষেত্রে এন সমান এম ইন্টু জি মাইনাস এ। তাহলে সমবেগের ক্ষেত্রে কি হয়? এর মান জিরো, তাহলে সমবেগে গতির ক্ষেত্রে ত্বরণ থাকে না, তাহলে এন সমান কি হয়ে যাবে? এখান থেকে এর মানগুলোতে সবগুলো জিরো বসিয়ে দাও, তাহলে এন সমান আসবে এম জি। অর্থাৎ স্থিরভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় যেমন মনে হয় ওজন, সমবেগে যদি লিফটটা ওঠানামা করে তাহলে তার ক্ষেত্রেও সেরকমই মনে হবে। আচ্ছা, আরেকটা বাকি থাকছে, সেই পয়েন্টটা আমি নেক্সট ভিডিওতে দেবো।